আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি সদ্য মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। একটি সাধারণ পরিবার কিন্তু বিপদের সময় তারাই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা। একটি রহস্যময় 100 টাকার নোট, 1000 কোটি টাকার হাওলা চক্র, 1300 নিরপরাধ মানুষের জীবন এবং এক সাধারণ ক্যারাতে মাস্টার পরিবারের অবিশ্বাস্য লড়াই, সবকিছু মিলিয়ে এই সিনেমাটি শেষ পর্যন্ত আপনাকে চমকে দেবে। গল্পের শুরু 2004 সাল থেকে। রাজা রামন পেশায় একজন ক্যারাতে মাস্টার, কিন্তু তার কাছে ক্যারাতে শুধু মারামারি বা মানুষের হাড় ভাঙার কৌশল নয়, বরং অসহায় ও নিরাপরাধ মানুষকে রক্ষা করার একটি শক্তিশালী অস্ত্র। রাজা রামনের ছোট্ট কিন্তু সুখী একটি পরিবার রয়েছে। তার স্ত্রী নীলাবেণী, আদরের মেয়ে নীলা আর ছোট ভাই শিবা, যে একটি মেডিকেল স্টোর পরিচালনা করে। সবাই মিলে শান্তিপূর্ণ ও সুখের জীবন কাটাচ্ছিল, কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটে যা ছোট্ট নীলার পুরো জীবন ও চিন্তাধারা বদলে দেয়। একদিন কাঁদতে কাঁদতে নীলা বাড়ি ফিরে আসে। তখন জানা যায় পাশের বাড়ির রোহন নামে একটি ছেলে তাকে মারধর করেছে। সাধারণত কোনো বাবা নিজের মেয়েকে কাঁদতে দেখলে তাকে বুকে জড়িয়ে নেয়, চোখের পানি মুছিয়ে দেয় এবং যে ছেলেটি মেরেছে তাকে শাসন করতে যায়। কিন্তু রাজা রামন ছিলেন সবার থেকে আলাদা। তিনি প্রথমে জিজ্ঞেস করলেন ভুলটা কার ছিল। নীলা জানায় ভুল ছিল রোহনের। তখন রাজা রামন তাকে আদর না করে বললেন, তোমারও 2টা হাত আছে, যাও ওকে জবাব দিয়ে আসো। বাবার কথা শুনে নীলা সাহস করে রোহানের কাছে যায়, কিন্তু শারীরিকভাবে দুর্বল হওয়ায় সে উল্টো আরো মার খেয়ে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে। এবারও রাজা রামন তাকে আদর করলেন না, বরং জীবনের সবচেয়ে কঠিন অথচ সবচেয়ে মূল্যবান শিক্ষা দিলেন। তিনি বললেন, আজ রোহান তোমার সঙ্গে এমন করেছে, কাল অন্য কেউ করতে পারে। আমরা সব সময় তোমার পাশে থাকবো, তার কোনো নিশ্চয়তা নেই। তাই ভবিষ্যতে যদি কেউ তোমার উপর অন্যায় করার চেষ্টা করে, তাহলে নিজের সুরক্ষা তোমাকেই করতে হবে। শুধু কাঁদলে বা রাগ করলেই হবে না, শক্তিশালী হতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। রাজা রামন নিজের মেয়েকে বললেন, আমরা সব সময় তোমার ঢাল হয়ে পাশে থাকতে পারবো না, তাই নিজের সুরক্ষা নিজেকেই শিখতে হবে। বাবার এই কথাগুলো ছোট্ট নীলার কোমল মনে গভীর ছাপ ফেলে। তখন নীলা ধীর কণ্ঠে বলে, বাবা, আমিও ক্যারাতে শিখবো। এরপর থেকেই রাজা রামন নিজ হাতে মেয়েকে ক্যারাতে প্রশিক্ষণ দিতে শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই নীলার মধ্যে অসাধারণ আত্মবিশ্বাস তৈরি হয়। সে দ্রুতই ক্যারাতে দক্ষ হয়ে ওঠে। আর যে রোহান একদিন তাকে মারধর করেছিল, একদিন সেই রোহানকেই রাস্তার এমন শিক্ষা দেয় যে এরপর আর কখনো কারো সঙ্গে ঝামেলা করার সাহস পায় না। এরপর থেকে নীলার স্বভাব পুরোপুরি বদলে যায়। পাড়ায় যদি কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে অসভ্য আচরণ করত, তাহলে নীলা এক মুহূর্ত দেরি না করে রাস্তাতেই তাকে উচিত শিক্ষা দিত। এ কারণে প্রায়ই প্রতিবেশীরা নীলার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তাদের বাড়িতে আসতো। নীলার মা সবসময় তাকে বকাঝকা করতেন, কিন্তু তার বাবা বিশ্বাস করতেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই একজন সত্যিকার মানুষের পরিচয়। এরপর দেখা যায় নীলা জীবনের প্রথম ক্যারাতে টুর্নামেন্টে অংশ নিতে যায়। সে ভীষণ উচ্ছ্বাসিত ছিল, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। প্রথম ম্যাচে সে বাজেভাবে হেরে যায়। এই পরাজয় নীলাকে ভীষণ ভেঙে দেয়। তার মনে হতে থাকে হয়তো সে এই খেলাটির জন্য তৈরি নয়। সারা রাত সে ঘুমাতে পারে না। ঠিক তখনই রাজা রামন তার পাশে এসে বসেন। মেয়েকে সাহস দেওয়ার জন্য তিনি পরিবারের এমন একটি গোপন সত্য জানান যা শুনে নীলা অবাক হয়ে যায়। তিনি বলেন, আমি জীবনে টানা 34টি টুর্নামেন্ট জিতেছি, কিন্তু আমার প্রথম ম্যাচে আমিও হেরেছিলাম। আর যার কাছে হেরেছিলাম সে আর কেউ নয়, তোমার মা নীলাবেণী। হ্যাঁ, বাইরে থেকে শান্ত ও সাধারণ মনে হলেও নীলার মা আসল একজন ব্ল্যাক বেল্ট ক্যারাতে চ্যাম্পিয়ন। এই কথা শুনে নীলা বিস্ময়ে হতবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে তার পরিবার বাইরে থেকে যতটা সাধারণ দেখায়, ভেতরে ততটাই শক্তিশালী। এই সত্য জানার পর নীলার ভেতরে নতুন উদ্যম জন্ম নেয়। পরের টুর্নামেন্টে সে দুর্দান্তভাবে ফিরে এসে চ্যাম্পিয়ন হয়। একদিন সন্ধ্যায় কয়েকজন গুন্ডা একটি রেস্টুরেন্টে খেতে আসে। সেখানে তাদের চোখ পড়ে এক কিশোরের উপর। তারা জানতে পারে ওই ছেলেটির বাবা পুলিশের কাছে তাদের বিরুদ্ধে খবর দিয়েছিল। রাগে তারা ছেলেটিকে ডেকে নেয়। ঠিক যখন একজন গুন্ডা তাকে মারতে যাচ্ছিল, তখন সেখানে হাজির হন রাজা রামন। সেদিন তিনি নিজের মেয়েকে নিয়ে সেই রেস্টুরেন্টে খেতে এসেছিলেন।
রাজা রামন সঙ্গে সঙ্গে গুন্ডাটির হাত চেপে ধরেন। এতে বাকি গুন্ডারাও তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রাজা রামন একাই তাদের এমন শিক্ষা দেন যে সবাই প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। সবকিছু নিজের চোখে দেখছিল নীলা। বাড়ি ফেরার পথে সে বাবাকে জিজ্ঞাসা করে, আপনি কি ওই ছেলেটিকে আগে থেকেই চিনতেন? তখন রাজা রামন নিজের অতীতের এক বেদনাদায়ক ঘটনা শোনান। তিনি বলেন, বহু বছর আগে তারও একটি ছোট বোন ছিল, যার নাম ছিল নীলা। একদিন রাস্তায় তার বোনের খুব সাহায্যের প্রয়োজন হয়েছিল, কিন্তু আশেপাশের মানুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কেউ সাহায্যের হাত বাড়ায়নি। আর মানুষের সেই উদাসীনতার কারণেই তার বোনের প্রাণ হারায়। রাজা রামন বলেন, সেদিনই আমি শপথ নিয়েছিলাম, জীবনে কখনো কোনো অসহায় বা নিরপরাধ মানুষকে একা ফেলে রাখবো না। একজন মানুষের আসল পরিচয় হলো সে নিঃস্বার্থভাবে অপরিচিত মানুষের পাশে দাঁড়ায়। এরপর গল্প 15 বছর এগিয়ে যায়। এখন নীলা বড় হয়েছে, সে একজন বুদ্ধিমতী, সাহসী ও দুর্দান্ত দক্ষ তরুণী। একদিন বাসে ভ্রমণের সময় তার নজর পড়ে এক বৃদ্ধা মহিলা। তিনি ফোনে কাঁদতে কাঁদতে সাহায্য চাইছিলেন। মহিলার স্বামী মারা গেছেন। কিছু স্থানীয় সন্ত্রাসী জাল কাগজপত্র তৈরি করে তার জমি দখল করে নিয়েছে। তিনি যাকে ফোন করেছিলেন সেও ভয়ে বলল, ওরা খবর বিপজ্জনক, জমির আশা ছেড়ে দিন। নীলা বুঝে যায় ফোনের ওপাশের লোকটিও ওই সন্ত্রাসীদের সঙ্গে জড়িত। পরে যখন বৃদ্ধা বাধ্য হয়ে জমির কাগজ নিয়ে গুন্ডাদের কাছে যান, ঠিক তখনই সেখানে নীলার প্রবেশ। কোনো কথা না বাড়িয়ে নিজের দুর্দান্ত ক্যারাতে দক্ষতা দিয়ে একাই সব গুন্ডাকে পরাস্ত করে দেয়। তারপর বৃদ্ধাকে বলে, ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। এরপর দেখা যায় নীলা একটি কল সেন্টারে চাকরি করছে। পাশাপাশি সুযোগ পেলে সে তার চাচা শিবার মেডিকেল স্টোরেও সাহায্য করে। অফিসে তার বসের নাম রাকেশ। সে অত্যন্ত নোংরা মানসিকতার একজন মানুষ। সবসময় নীলার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকত এবং সুযোগ পেলেই তাকে হয়রানি করার চেষ্টা করত। কিন্তু নীলা তার মায়ের শেখানো একটি কথা মনে রাখত, প্রতিটি ছোটখাটো বিষয় নিয়ে লড়াই করা বুদ্ধিমানের কাজ নয়। তাই প্রথম দিকে সে রাকেশকে উপেক্ষা করেই চলত। এদিকে গল্পে প্রবেশ করে আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন বরুণ দয়ালন। সে কোনো সাধারণ সন্ত্রাসী নয়, বরং অত্যন্ত ক্ষমতাবান ও নির্মম একজন ব্যবসায়ী। তার মাইনিং কোম্পানিগুলো লাভের লোভে ইতিমধ্যে অসংখ্য গ্রামের অস্তিত্ব মুছে দিয়েছে। এবার তার নজর পড়েছে একটি বিশাল পাহাড়ের উপর, কারণ সেই পাহাড়ের প্রায় 1500 ফুট নিচে লুকিয়ে রয়েছে অত্যন্ত মূল্যবান একটি খনিজ ব্ল্যাক ওপাল, বাজারে যার মূল্য প্রায় 7,000 কোটি টাকা। কিন্তু সমস্যা হলো, এত গভীরে খনন শুরু করলে পুরো পাহাড় ধসে পড়বে, আর তার নিচে বসবাসকারী 1300 এর বেশি নিরপরাধ মানুষ জীবন্ত চাপা পড়ে মরে যাবে। এই কারণেই সরকার কোনো অবস্থাতেই এমন প্রাণঘাতী প্রকল্পের অনুমতি দিতে রাজি ছিল না। কিন্তু বরুণ দয়ালনের মতো নিষ্ঠুর মানুষের কাছে 1300 জন নিরীহ মানুষের জীবনের কোনো মূল্যই ছিল না। এই প্রকল্পের অনুমতি পাওয়ার জন্য সে এক দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর সঙ্গে দেখা করে। মন্ত্রীও জানত কাজটি কতটা ভয়ঙ্কর, তবু সে বরুণের সামনে একটি নোংরা ও ভয়াবহ প্রস্তাব রাখে। মন্ত্রী বলে, 300 ফুট পর্যন্ত খননের অনুমতি দেওয়া হবে। এরপর যদি পাহাড় ধসে মানুষের মারা যায়, তাহলে সেটিকে সামাজিক মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিধস বলে প্রচার করে পুরো বিষয়টি চাপা দেওয়া হবে। তবে এই নীরবতার মূল্য হিসাবে মন্ত্রী দাবি করে 1000 কোটি টাকা, সম্পূর্ণ বৈধ ও নিরাপদ উপায়ে। বরুণের কাছে যখন লাভ ছিল 7000 কোটি টাকা, সেখানে 1000 কোটি টাকা ঘুষ কোনো বিষয়ই ছিল না। তাই সে সঙ্গে সঙ্গেই এই চুক্তিতে রাজি হয়ে যায়। বরুণের এই কালো কর্মকাণ্ডের খবর পেয়ে যায় একজন সৎ সমাজকর্মী ও সাংবাদিক কার্তিকেয়ন। তিনি বরুণের বিরুদ্ধে সব সত্য প্রমাণ সংগ্রহ করে ফেলেন। খবরটি বরুণের কানে পৌঁছাতে সে এক মুহূর্ত দেরি না করে তার সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার কৃপাকারকে নির্দেশ দেয় সাংবাদিককে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে। কৃপাকার তার লোকজন ও নিজের ভাই শেখরকে নিয়ে কৃপাকারনের বাড়িতে হামলা চালায়। তার নির্মমভাবে সাংবাদিক এবং তার পুরো পরিবারকে হত্যা করে। এদিকে 1000 কোটি টাকার এই বিশাল কালো টাকা বিদেশে নিরাপদে পাঠানো সহজ কাজ ছিল না। তাই বরুণ সাহায্য নেয় এমন একজনের, যার নাম শুনলেই অপরাধ জগৎ কেঁপে উঠত, আব্রাহাম। আব্রাহাম ছিল হাওলা ও কালো টাকা পাচারের সবচেয়ে চতুর খেলোয়াড়।
সে এতটাই বিপজ্জনক ছিল যে পুলিশ তাকে দেখা মাত্র গুলি করার নির্দেশ পেয়েছিল। পরিকল্পনা অনুযায়ী আব্রাহাম ১,০০০ কোটি টাকা পানির ট্যাঙ্কের ভিতর লুকিয়ে দুবাই পাঠাবে। এরপর একটি বিশেষ ১০০ টাকার নোট ব্যবহার করে সেই টাকা বৈধ করে আবার ভারতে ফেরত আনা হবে। এই ১০০ টাকার নোট সাধারণ কোনো নোট ছিল না, এটি ছিল এক ধরনের গোপন পাসওয়ার্ড। দুবাইয়ের মাফিয়াদের কাছে এই নোট দেখালেই ১,০০০ কোটি টাকার পুরো লেনদেন সম্পন্ন হয়ে যেত। অন্যদিকে নীলার জীবনে তার অফিসের বস রাকেশ সব সীমা অতিক্রম করতে শুরু করে। এক রাতে নীলা ক্যাবে করে বাড়ি ফিরছিল। অজুহাত দেখিয়ে রাকেশও একই ক্যাবে উঠে পড়ে। নির্জন রাস্তায় সুযোগ নিয়ে সে নীলাকে পদোন্নতি ও বেশি বেতনের লোভ দেখিয়ে তার সঙ্গে অসভ্য আচরণ করার চেষ্টা করে। এবার নীলার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে মায়ের শেখানো শান্ত থাকার শিক্ষা ভুলে গিয়ে চলন্ত গাড়ির মধ্যে রাকেশকে এমন শিক্ষা দেয় যে সে সারা জীবন মনে রাখবে। নীলা তাকে প্রায় অচেতন করে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। পরের দিন অফিসে খবরটি ছড়িয়ে পড়তেই সব মেয়েরা নীলাকে নিজেদের নায়িকা হিসাবে দেখতে শুরু করে। রাকেশের এক বন্ধু নীলাকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছিল, কিন্তু নীলা তাকেও এমনভাবে পিটিয়ে শিক্ষা দেয় যে এরপর আর কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর সাহস সে পায়নি। এরপর গল্পে সবচেয়ে বড় মোড় আসে। এক রাতে আব্রাহাম সেই বিশেষ ১০০ টাকার নোট নিয়ে গাড়িতে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে মদ্যপ অবস্থায় এক যুবক দ্রুত গতিতে স্কুটি চালিয়ে এসে আব্রাহামের গাড়িতে জোরে ধাক্কা মারে। ভয়াবহ দুর্ঘটনায় আব্রাহাম গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক সেই সময় টহলরত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তাদের মধ্যে ছিলেন অত্যন্ত সৎ পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর অরুণ গিরি। প্রথমেই পুলিশ এটিকে সাধারণ সড়ক দুর্ঘটনা মনে করে এবং দ্রুত আব্রাহামকে হসপিটালে ভর্তি করে। খবরটি বরুণ দেওয়ানের কাছে পৌঁছাতেই তার পায়ের তলায় মাটি সরে যায়। সে বুঝতে পারে যদি আব্রাহাম পুলিশের হাতে ধরা পড়ে তাহলে শুধু ১,০০০ কোটি টাকার চুক্তি ভেস্তে যাবে না, তার পুরো অপরাধ সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই বরুণ সঙ্গে সঙ্গে কৃপাকারকে বহু অস্ত্রধারী গুন্ডা নিয়ে হাসপাতালে পাঠায়, যাতে পুলিশ কিছু করার আগেই তারা আব্রাহামকে উদ্ধার করে আনতে পারে। কিন্তু হসপিটালে ইন্সপেক্টর অরুণ গিরি কঠোর নিরাপত্তা দিচ্ছিলেন। গুন্ডারা ভেতরে ঢোকার চেষ্টা করতে তিনি বন্দুক বের করে সরাসরি অজ্ঞান অবস্থায় থাকা আব্রাহামের মাথার দিকে তাক করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর এক পা এগুলে এখানেই তাকে গুলি করে মেরে ফেলবো। গুন্ডারা পিছিয়ে যেতে বাধ্য হয়। তখন অরুণ গিরি বুঝে যান তারা আব্রাহামকে মারতে নয় বরং বাঁচাতে এসেছে, অর্থাৎ আব্রাহাম অবশ্যই খুব বড় কোনো অপরাধী। নিজের সন্দেহ নিশ্চিত করতে অরুণ গিরি নির্দ্বিধায় আব্রাহামের পায়ে গুলি করে দেন। গুলি চলতেই সব গুন্ডা ভয়ে পালিয়ে যায়। এরপর তিনি হাসপাতালের নিরাপত্তা আরও বাড়িয়ে দেন এবং আব্রাহামের পরিচয় জানার জন্য বাইরে তদন্তে বের হন। কিন্তু তিনি বের হওয়ার পরই পুরো পরিস্থিতি বদলে যায়। আব্রাহামের জ্ঞান ফিরে আসে। পায়ে গুলি লাগলেও সে ছিল ভয়ঙ্কর শক্তিশালী। নিজের খালি হাত এবং অসাধারণ লড়াইয়ের দক্ষতা দিয়ে সে হাসপাতাল থেকে ১৫ জনেরও বেশি পুলিশ সদস্যকে হত্যা করে এবং সহজেই সেখান থেকে পালিয়ে যায়। অরুণ গিরি ফিরে এসে হাসপাতালে সেই রক্তাক্ত দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। পালিয়ে যাওয়ার পর আব্রাহাম সরাসরি নিজের আস্তানায় পৌঁছে, কিন্তু পায়ের গুলিতে ক্ষত দ্রুত পচতে শুরু করে। যদি দ্রুত বিশেষ ওষুধ না দেওয়া হয় তাহলে তার পা কেটে ফেলতে হতে পারে। এদিকে আব্রাহাম পুলিশের নজরদারিতে থাকায় কৃপাকার ও আব্রাহামের পুরনো গুন্ডারা বাইরে বের হতে পারছিল না, কারণ পুলিশ তাদের সবাইকে চিনে ফেলেছিল। তাই ওষুধ আনার দায়িত্ব দেওয়া হয় টুবি নামে নতুন এক গুন্ডাকে। টুবি ছিল একেবারে বখাটে প্রকৃতির চেন ছিনতাইকারী, আর সে কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনতে টুবি একটি এলাকায় যায়। সেখানে সে সেই মেডিকেল স্টোরে পৌঁছায় যেটি রাজা রামনের ছোট ভাই শিবা পরিচালনা করতেন। সেই সময় শিবা দোকানের বাইরে ছিলেন আর দোকানে একাই বসেছিল নীলা। টুবির মনে হলো একা একটা মেয়েকে ভয় দেখিয়ে ওষুধ নিয়ে নেওয়া খুবই সহজ হবে। সে ওষুধ চাইল, কিন্তু নীলা পরিষ্কারভাবে না করে দিল। তখন টুবি পকেট থেকে একটি ছুরি বের করে নীলাকে ভয় দেখাতে শুরু করলো। নীলার মনে পড়ে গেল তার মায়ের কথা, অকারণে ঝামেলায় জড়াবে না। তাই সে শান্তভাবে ওষুধ বের করে টুবির হাতে তুলে দিল।
টুবি ওষুধ নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার নজর পড়ল নীলার গলায় থাকা মোটা সোনার চেনের উপর। লোভে অন্ধ হয়ে সে আবার ফিরে এলো এবং নীলার গলার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। আর ঠিক এখানেই টুবি তার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলল। নীলার ধৈর্যের বাঁধ এবারে ভেঙে যায়। সে টুবির নিজের ছুরিটাকে কেড়ে নিয়ে তার হাতে এমন দ্রুত ও নিখুঁত আঘাত করল যে টুবি যন্ত্রণায় চিৎকার করে উঠল। চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে টুবিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। থানায় গিয়ে টুবি কোনোভাবে এক কনস্টেবলের ফোন চার্জার থেকে খুলে নিয়ে টয়লেটে যাওয়ার অজুহাতে লুকিয়ে কৃপাকারকে ফোন করে। সে জানায় চেন ছিনতাইয়ের অভিযোগে সে ধরা পড়েছে, তবে নিজের অপমান লুকানোর জন্য সে এটা বলে না যে একজন মেয়ের হাতে সে মার খেয়েছে। এদিকে আব্রাহাম ভয় পেতে শুরু করে, কারণ পুলিশ যদি টুবিকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ করে তাহলে সেই বিশেষ ওষুধের সূত্র ধরে তারা সরাসরি আব্রাহামের লুকিয়ে থাকা আস্তানায় পৌঁছে যেতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশে কিছু জানার আগে সেই মেয়ে এবং তার পুরো পরিবারকে চিরতরে শেষ করে দিতে হবে। এই উদ্দেশ্যে কৃপাকার তার এক গুপ্তচরকে ফোন করে মেয়েটি সম্পর্কে সব তথ্য জোগাড় করতে বলে। কিন্তু এখানে এমন একটি ভুল বোঝাবুঝি ঘটে যা পুরো মাফিয়া সাম্রাজ্যের ভিত্তি নড়িয়ে দেয়। তথ্য সংগ্রহ করার সময় কৃপাকারের লোক তার আরেক সঙ্গীর সঙ্গে ফোনে কথা বলছিল। ফোনের পেছনে প্রচন্ড শব্দ হওয়ায় বড় একটি ভুল হয়ে যায়। উপাসের লোকটি বলছিল ওরা একজন ক্যারাতে মাস্টারের পরিবার, কিন্তু শব্দের কারণে তারা শুনল ওরা একজন হেডমাস্টারের পরিবার। এই ভুল তথ্যটা তারা কৃপাকারকে জানিয়ে দেয়। কৃপাকার ভেবে নেয় এটি কোনো সাধারণ ও দুর্বল স্কুল শিক্ষকের পরিবার। তাদের মেরে ফেলা তো একেবারে সহজ কাজ। তাই সে নিজের ভাই শেখরকে 5 জন ভয়ঙ্কর অস্ত্রধারী গুন্ডাকে সঙ্গে নিয়ে রাজা রামনের বাড়িতে পাঠায়। রাতের অন্ধকারে শেখর ও তার লোকজন অস্ত্র হাতে রাজা রামনের বাড়িতে ঢুকে পড়ে। তাদের ধারণা ছিল ভেতরে থাকা মানুষগুলো নিরস্ত্র ও অসহায়, কিন্তু হামলা করতেই তারা বুঝতে পারে তারা কোন সাধারণ পরিবারের মুখোমুখি হয়নি, সিংহের পরিবারের সামনে এসে পড়েছে। রাজা রামন, নীলা এবং নীলাবেনী 3 জন একসাথে ঝাঁপিয়ে পড়ে গুন্ডাদের উপর। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাইরে থাকা সাধারণ মনে হওয়া এই পরিবার 5 জন কুখ্যাত গুন্ডার হাড়গোড় ভেঙে তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু এরপরই তাদের সামনে আরো বড় সমস্যা এসে দাঁড়ায়। বাড়ির ভেতরে পড়ে আছে 5টি লাশ। যদি তারা পুলিশকে খবর দেয় তাহলে দীর্ঘ আইনি প্রক্রিয়া শুরু হবে, আর তাতে নীলার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য রাজা রামন ও তার পরিবার একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা বাড়ির পেছনে টয়লেট তৈরি করার জন্য খোঁড়া গভীর গর্তে তারা রাতারাতি 5টি লাশ কবর দিয়ে দেয়। কিন্তু আসল খেলা শুরু হয় এরপরই। এদিকে আব্রাহাম যখন 1000 কোটি টাকার ডিল সম্পন্ন করার জন্য সেই বিশেষ 100 টাকার নোট খুঁজতে যায়, তখন সে জানতে পারে তার পার্সটি নেই। আসলে শেখর যখন ভুলবশত নীলা ও তার পরিবারের হত্যা করতে বেরিয়েছিল, তখন তাড়াহুড়ায় আব্রাহামের পার্সটাও সঙ্গে নিয়ে গেছিল। ফলে 1000 কোটি টাকার ডিলের পাসওয়ার্ড অর্থাৎ সেই বিশেষ 100 টাকার নোটটি শেখরের সঙ্গে মাটির নিচে চাপা পড়ে যায়। আব্রাহাম ও কৃপাকার পাগলের মতো শেখরকে ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ হয় না। এরপর কৃপাকার তার লোকদের রাজা রামনের বাড়ির পথে পাঠায়। সেখানে তারা শুধু শেখরের পাংচার হয়ে পড়ে থাকা গাড়িটাই খুঁজে পায়। খবর শুনে কৃপাকারের সন্দেহ হয় নীলার পরিবারকে মারতে গিয়ে শেখর হয়তো পৌঁছাতেই পারেনি, বরং পুলিশ তাকে মাঝপথেই ধরে নিয়ে গেছে। সে মনে করে নিশ্চয়ই ইন্সপেক্টর অরুণ গিরি তার ভাইকে গ্রেপ্তার করেছে। রাগে অন্ধ হয়ে কৃপাকার একটি জঘন্য কাজ করে বসে। সে ইন্সপেক্টর অরুণ গিরির স্ত্রী ও ছোট ছেলেকে অপহরণ করে। তারপর অরুণ গিরিকে ফোন করে হুমকি দেয়, যদি শেখরকে ছেড়ে না দাও তাহলে তোমার স্ত্রী আর সন্তানের লাশ তোমার বাড়িতে পৌঁছে যাবে। অরুণ গিরি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন, কারণ তিনি সত্যিই জানতেন না শেখর কোথায়। ঠিক সেই সময় রাজা রামন ও নীলা থানায় এসেছিল টুবির বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে। ঘটনাচক্রে তারা কৃপাকার ও অরুণ গিরির পুরো ফোন আলাপ শুনে ফেলে। তখনই তারা বুঝতে পারে যে শেখরকে তারা নিজেদের বাড়ির পেছনে কবর দিয়েছে, তার কারণেই একজন নির্দোষ পুলিশ কর্মকর্তার পরিবার মৃত্যুর মুখে পড়েছে। অন্যদিকে আব্রাহাম নিজেও বসে থাকার মানুষ নয়। সে এক
পুলিশ সদস্যকে ধরে নির্মমভাবে মারধর করে সত্য বের করে আনে। তখন সে জানতে পারে যাদের সম্পর্কে ভুল করে হেডমাস্টারের পরিবার বলা হয়েছিল তারা আসলে ভয়ঙ্কর ক্যারাতে মাস্টার রাজা রামনের পরিবার। সব তথ্য মিলিয়ে আব্রাহাম বুঝে যায় শেখর ও তার লোকজন রাজা রামনের বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকেই নিখোঁজ হয়েছে। সত্য জানার জন্য আব্রাহাম একাই রাজা রামনের বাড়িতে পৌঁছে যায়। সেই সময় রাজা রামন বাড়িতে ছিলেন না। দরজায় আব্রাহামকে দেখে নীলা ও নীলাবেণী বিপদের আভাস পেয়ে যায়। তারা দ্রুত টিভির ভলিউম বাড়িয়ে দেয় যাতে বাইরে কেউ লড়াইয়ের শব্দ না শুনতে পায়। তারপর দুজন মিলে আব্রাহামের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আব্রাহাম কোনো সাধারণ গুন্ডা ছিল না, সে ছিল এক ভয়ঙ্কর খুনি। তার শক্তির কাছে নীলা ও তার মা ধীরে ধীরে হার মানতে শুরু করে। আব্রাহাম দুজনকে মারাত্মকভাবে আহত করে রক্তাক্ত করে ফেলে। এমন সময় রাজা রামনের এক প্রতিবেশী ফোন করে জিজ্ঞাসা করেন, টিভির আওয়াজ এত জোরে কেন? এ কথা শুনে রাজা রামন বুঝে যান বাড়িতে বড় কোনো বিপদ ঘটেছে। তিনি দৌড়ে বাড়ি ফিরে আব্রাহামের সঙ্গে লড়াইয়ে নামেন। কিন্তু দুর্ভাগ্যবশত আব্রাহাম তার মাথায় প্রচণ্ড আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। মনে হচ্ছিল এবার হয়তো পুরো পরিবারের শেষ। আব্রাহাম একটি বিশাল তলোয়ার তুলে নীলাবেণীকে হত্যা করতে এগিয়ে যায়। ঠিক তখনই দরজায় ঘটে সিনেমার সবচেয়ে দারুণ এন্ট্রি। নীলার চাচা শিবা বাড়িতে ফিরে আসে। এতদিন যাকে সবাই শুধু সাধারণ এক মেডিকেল দোকানের মালিক ভাবত, সে আসলে ছিল নিনজা লেভেলের ক্যারাতে মাস্টার। তার আগমনে পুরো যুদ্ধের মোড় ঘুরে যায়। শিবা একাই আব্রাহামকে আকাশে ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রাজা রামন ও নীলাও আবার উঠে দাঁড়ায়। এরপর পুরো পরিবার মিলে আব্রাহামকে এমনভাবে পরাজিত করে যে সে নিজের প্রাণ ভিক্ষা চাইতে বাধ্য হয়। তারা তাকে মোটা লোহার শিকল দিয়ে একটি চেয়ারে বেঁধে জিজ্ঞাসাবাদ শুরু করে। মৃত্যুর ভয় দেখানো হলে আব্রাহাম অবশেষে স্বীকার করে ইন্সপেক্টর অরুণগিরির পরিবার কোথায় বন্দী করে রাখা হয়েছে। এক মুহূর্ত দেরি না করে রাজা রামন ও তার বাঘিনীর মতো সাহসী মেয়ে নীলা সেখানে পৌঁছে যায়। বাবা মেয়ের এই জুটি একাই কৃপাকারের সব গুন্ডাকে পরাজিত করে এবং অরুণগিরির পরিবারকে নিরাপদে উদ্ধার করে। এখন কৃপাকার তাদের সামনে হাঁটু গেড়ে বসে আছে। রাজা রামন তাকে জিজ্ঞাসা করেন এই পুরো ঘটনার আসল রহস্য কি, আর সেই 100 টাকার নোট এত গুরুত্বপূর্ণ কেন? ভয়ে কাঁপতে কাঁপতে কৃপাকার সব সত্য বলে দেয়। সে জানায় ওই 100 টাকার নোটের মধ্যে বরুণ ধাওয়ানের 1000 কোটি টাকার হাওলার চক্রের গোপন পাসওয়ার্ড লুকিয়ে আছে। এছাড়া সেই খনন প্রকল্পের কারণে 1300 জন নিরহ গ্রামবাসী জীবন্ত মাটি চাপা পড়বে। এই কথা শুনে রাজা রামন ও নীলার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। নীলা সঙ্গে সঙ্গে তার চাচা শিবাকে ফোন করে বলে শেখরের কবর খুঁড়ে তার লাশ থেকে 5টা বের করে। শিবা গর্ত খুঁড়ে 5টি উদ্ধার করেন। পার্সের ভেতর তার সেই বিশেষ 100 টাকার নোটটি খুঁজে পায়। এতে প্রমাণ হয়ে যায় কৃপাকার এতক্ষণ যা বলেছিল সবই সত্য। কৃপাকার কাঁদতে কাঁদতে অনুরোধ করে দয়া করে ওই নোটটা আমাকে ফিরিয়ে দিন, আমি সব ভুলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। কিন্তু নীলা সঙ্গে সঙ্গে তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, বাবা, এই নোটটি যদি ওদের হাতে ফিরে যায় তাহলে 1300 নিরহ মানুষের মৃত্যু নিশ্চিত। মেয়ের এই সাহসী কথা শুনে রাজা রামন গর্বে ভরে ওঠেন। পরের মুহূর্তেই তিনি সেখানে উপস্থিত কৃপাকার এবং বরুণের ম্যানেজার দুজনকে চিরতরে নিশ্চুপ করে দেন। এখন আর এই লড়াই শুধু তাদের পরিবারের নয়, এটি 1300 জন নিরপরাধ মানুষের জীবন বাঁচানোর যুদ্ধ হয়ে গেছে। বাড়িতে ফিরে পুরো পরিবার লোহার শিকল বাঁধা আব্রাহামকে সেই টয়লেটের জন্য খোঁড়া গভীর গর্তে জীবন্ত কবর দিয়ে দেয়, যাতে সেই দানব আর কখনো কোনো নিরহ মানুষের ক্ষতি করতে না পারে। অন্যদিকে নিজের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বরুণ ধাওয়ান প্রায় পাগল হয়ে যায়। দুর্নীতিগ্রস্ত মন্ত্রী তাকে একের পর এক হুমকি দিতে থাকে। টাকা সময় মতো না পৌঁছালে পুরো চুক্তি বাতিল হয়ে যাবে। তখন বরুণ তার পুরো অপরাধী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দেয়। তার লোকেরা নকল পুলিশ সেজে এলাকার বাসিন্দাদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। অবশেষে সেই ফুটেজ দেখে বরুণ জানতে পারে তার পুরো পরিকল্পনা নষ্ট করার পেছনে রাজা রামন ও তার মেয়ে নীলার হাত রয়েছে। রাগে ফেটে পড়ে সে শত শত অস্ত্রধারী গুন্ডাকে রাজা রামনের বাড়িতে হামলা করতে পাঠায়।
বরুণের বিশ্বাস ছিল এই সাধারণ পরিবারকে মুহূর্তে শেষ করে দেবে, কিন্তু গুন্ডারা বাড়িতে পৌঁছাতেই তাদের সামনে দাঁড়িয়ে যান নীলাবিনী ও চাচা শিবা। দুজন মিলে এমন ভয়ঙ্কর লড়াই করে যে শত শত গুন্ডা মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে আসল বিস্ফোরণ ঘটতে চলেছে অন্য জায়গায়। বরুণ তখন নিজের আস্তানায় বসে পুরো অপারেশন পরিচালনা করছিল, কিন্তু সে জানতই না রাজা রামন ও নীলা ইতিমধ্যেই তার গোপন ঘাঁটিতে পৌঁছে গেছে। সেখানে পৌঁছে তারা বরুণের বাকি লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে চারদিকে শুধু আহত গুন্ডাদের আর্তনাদ শোনা যায়। নিজের পুরো অপরাধ সাম্রাজ্যের চোখের সামনে ধ্বংস হতে দেখে বরুণ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এবার আর তার বাঁচার কোনো পথ নেই। রাজা রামন তার সামনে দাঁড়িয়ে বলেন, টাকার লোভে তুমি 1300 নিরীহ মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। এমন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরপর রাজা রামন ও নীলা মিলে বরুণের অপরাধের চিরতরে ইতি টেনে দেন। অন্যদিকে পুলিশও সন্দেহ করতে শুরু করে যে কৃপাকারের মৃত্যুর পেছনে হয়তো বরুণের হাত রয়েছে। কারণ পুলিশ জানত কয়েকদিন আগে নকল পুলিশ সেজে কিছু লোক ওই এলাকার সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছিল, যারা আসলে বরুণেরই লোক। পুলিশের ধারণা ছিল নিজের নাম গোপন রাখতে বরুণ এসব করেছে, কিন্তু ঠিক তখনই খবর আসে বড় ব্যবসায়ী বরুণ দাওয়ালান মারা গেছেন। এতে পুলিশ সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে এবং মামলাটি সিবিআই এর হাতে তুলে দেওয়ার আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত যে 100 টাকার নোটের জন্য এত রক্ত ঝরছিল, সেই নোটটাই 1300 নিরীহ মানুষের জীবন বাঁচানোর কারণ হয়ে দাঁড়ায়। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় যে গ্রামের উপরে মৃত্যুর কালো ছায়া নেমে এসেছিল, সেই গ্রাম সম্পূর্ণ নিরাপদে রক্ষা পায়। 1300 জন মানুষের জীবন বেঁচে যায় আর বরুণ দাওয়ালানের হাজার হাজার কোটি টাকার কালো সাম্রাজ্যের চিরতরে পতন ঘটে। রাজা রামন ও তার পরিবার আবারও প্রমাণ করে আসল শক্তি মানুষকে হত্যা করার মধ্যে নয়, বরং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করার মধ্যেই। এভাবেই এই দুর্দান্ত সিনেমাটির সমাপ্তি হয়। বন্ধুরা, আপনাদের সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন আরও দারুণ দারুণ মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।